কোচবিহারের ধর্মতলা সংলগ্ন ভট্টাচার্য বাড়িতে এবারও শুরু হতে চলেছে শতাব্দী প্রাচীন পুজো। রমেন্দ্র ভবনের দালান জুড়ে ইতিমধ্যেই সাজো সাজো রব। মহালয়ার দিন থেকেই গোটা পরিবার মেতে উঠেছেন উমা আরাধনায়। কোচবিহারের ধর্মতলা সংলগ্ন ভট্টাচার্য বাড়ি যখন মহালয়ার কয়েকদিন আগে সাজো সাজো রবে ভরে ওঠে, তখন বোঝা যায় শুরু হতে যাচ্ছে এক অনন্য ঐতিহ্যবাহী ও শতাব্দী প্রাচীন পুজো। দেবীনগরী ভাষায় তালপাতায় বর্ণিত পুঁথির মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে প্রতি বছর এখানকার পুজো শুরু হয়। প্রতিপদে স্থাপন করা হয় দেবীর ঘট। ষষ্ঠীর দিন বেলগাছের নিচে বেলবরণ পুজোর আয়োজন করা হয়। রমেন্দ্র ভবনের দরজার ওপারে শুরু হয়ে গিয়েছে মহালয়ার পর থেকেই উচ্ছ্বাস। গোটা পরিবার এখন উমা আগমনের অপেক্ষায় মেতেছে। মায়ের আগমনের মুহূর্তকে কেন্দ্র করে পরিবারে ভিন্ন এক আচার ও আনন্দ লক্ষ্য করা যায়। ভট্টাচার্য বাড়ির পুজো এবারে ৩৬১ বছরে পদার্পণ করল। ওপার বাংলার রংপুরে ভট্টাচার্যদের আদিনিবাস। সেখানেই দুর্গা আরাধনার সূচনা হয়েছিল। দেশভাগের আগে তারা কোচবিহারের ধর্মতলা এলাকায় এসে নতুন বাড়ি নির্মাণ করেন, যার নাম দেন রমেন্দ্র ভবন। আমাদের বাড়ির পুজো অ্যাকচুয়াল এটা বাংলাদেশ থেকে প্রথম আরম্ভ হয়। আমাদের মনে করো 10 পুরুষ মানে 350 বছর আগের। আমি যত নাম প্রথম যে কে মানে তৈরি করে মানে আরম্ভ করেছে তাও আমাদের জানা নেই, মানে আমার জানা নেই। হ্যাঁ, আর আমাদের এখানে আমরা যখন আসছে তখন আমার বাবার মানে বাবারা 3 ভাই ছিল। 3 ভাই মিলে যখন এখানে আসে, তারপরে আমাদের বাবাদের 8 ভাই ছিল। এই 8 ভাই নিয়ে আমাদের এই কুচবিহার বাড়িতে 1947 সালের আগেই এখানে আমাদের বাড়িতে আমরা পূজা হয়। এই পূজার বিশেষত্ব হলো প্রতি মহালয়ার পরের দিন প্রতিপদে ঘট বসবে। ঘট থেকে ষষ্ঠী পর্যন্ত ঘটে পূজা হবে, তারপর চণ্ডী পাঠ হবে, আর ষষ্ঠীর দিনকার বেলবরণ হবে। বেলবরণের পরে আমাদের এখানে প্রতিমাকে আমরা করে নেব, বরণ করে নেব। পরে সপ্তমী, অষ্টমী, মহাসন্ধি, তারপরে তোমার মানসিক, নবমী, দশমী, এই পর্যন্ত পুজো হচ্ছে। নতুন এই বাড়িতে প্রতি বছর ধারাবাহিকভাবে পুজোর আয়োজন চলছে। ভট্টাচার্যদের 18 প্রজন্ম এখনো পর্যন্ত মায়ের আরাধনায় অংশ নিয়েছে। পুজোর নিয়মেও রয়েছে অনন্য বৈচিত্র্য এবং প্রাচীন রেওয়াজ। ভট্টাচার্য বাড়ির পুজোতে অন্যান্য পুজোর থেকে কিছু বিশেষতা লক্ষ্য করা যায়। নবমীর দিনে আগে জোড়া পাঠা বলি দেওয়া হতো। নিয়ম ছিল বলি প্রদত্ত পাঠার একটি অবশ্যই শ্বেতবর্ণের হতে হবে। তবে এখন বলি প্রথা বন্ধ, বদলে কবুতর উৎসর্গ করে উড়িয়ে দেওয়া হয়। একই দিনে চালকুমড়োর বলির রেওয়াজও পালন করা হয়। সপ্তমী থেকে নবমী পর্যন্ত দেবীর ভোগে থাকে শোল ও বোয়াল মাছের ঝোল, সঙ্গে খিচুড়ি, চাল এবং কলার বড়া। প্রতিদিন চণ্ডী পাঠের সময় দেবীকে পঞ্চব্যঞ্জন অন্নভোগ দেওয়া হয়। আমাদের এখানে বলি প্রথা ছিল, কিছুদিন হলো, কয়েক বছর হলো সেই প্রথাটাকে তুলে দেওয়া হয়েছে আর কি। এটাই নতুনত্ব আর কি। কিভাবে কাটে এই কটা দিন? এই কটা দিন খুবই আনন্দে কাটে। সবাই বাইরে থেকে আসে, সবার সঙ্গে দেখা হয়, একটা মিলন ক্ষেত্র হয়, সবার সঙ্গে একটা সুন্দর পরিস্থিতি। আমরা যেখানেই যাই করি তাই করি, ওই পুজোর সময় আমরা বাড়ি ছাড়া বাড়ির বাইরে থাকি না। যে যেখানেই থাকুক, এটা আমাদের রক্তের মধ্যেই চলে আসছে আর কি। রমেন্দ্র ভবনে ঠাকুর দালান ইতিমধ্যেই সাজতে শুরু করেছে। গোটা পরিবার উমা আগমনের জন্য উৎকণ্ঠায় অপেক্ষারত। কোচবিহারের ধর্মতলা এলাকা শুধু ভট্টাচার্য বাড়ির জন্য নয়, পুরো শহরের জন্য পুজোর কেন্দ্রে পরিণত হয়। মহালয়ার দিন থেকেই শুরু হয়েছে শহরের উৎসব মুখরতা। রং বেরঙের আলোকসজ্জা, শহরের মানুষদের ভিড় এবং ভট্টাচার্য বাড়ির পুজোর বিশেষ আচার, সব মিলিয়ে এটি কোচবিহারের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। রমেন্দ্র ভবনের ভট্টাচার্য পরিবার আজও সেই শুদ্ধ আচার অনুষ্ঠান, মন্ত্রোচ্চারণ ও পরম্পরা বজায় রেখেছে। এই পুজো শুধু ধর্মীয় উৎসব নয়, এটি প্রজন্মের ইতিহাস, পরিবার ও স্থানীয় সংস্কৃতির মিলনস্থল।
361 বছরের এই ঐতিহ্য আজও যেন এক জীবন্ত সাক্ষ্য বহন করছে, যা শহরবাসীর মনে গভীর ছাপ ফেলে গিয়েছে। কোচবিহার থেকে বিপুল দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।